বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 4-এ পড়ো, তোমাদের পরিবেশ বিষয় থেকে প্রশ্ন বিচিত্রার 2য় নম্বর যে স্কুলটি রয়েছে, সেই 2য় নম্বর স্কুল গভ স্পন্সার্ড মাল্টি ক্লাস স্কুল বয়েজ টাকি হাউস, এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। একই বাক্যে উত্তর দাও, যে কোনো 10টি। প্রথম প্রশ্ন বলেছে, পার্বত্য অঞ্চলে কী কী চাষবাস হয়? দেখো, এই প্রশ্নটার উত্তর কী লিখবে দেখে নাও। পার্বত্য অঞ্চলে ধান, পাট, গম, বাদাম, কলা প্রভৃতি চাষবাস হয়, এটাই লিখবে। নেক্সট প্রশ্ন ছিল, মাটির পুতুল যারা তৈরি করে তাদের কি বলে? দেখো, তাদের পটুয়া বলা হয়, লিখবে মাটির পুতুল যারা তৈরি করে তাদের পটুয়া বলা হয়। তারপরে দেখো, চাষবাস শুরু করার পর কোন সমাজ তৈরি হলো? কি লিখবে? কৃষি সমাজ তৈরি হলো। তাহলে কি লিখবে? চাষবাস তৈরি করার পর কৃষি সমাজ তৈরি হলো। তারপরে প্রশ্ন কি আছে দেখো, পুরুলিয়ায় কোন নৃত্য বিখ্যাত? ছৌ নৃত্য। তাই কি লিখবে? পুরুলিয়ায় ছৌ নৃত্য বিখ্যাত। তারপরে দেখো, মেঘালয়ের একটি বিখ্যাত বনভূমির নাম লেখো। তো এখানে লিখবে কি? মাপলং পবিত্র বনভূমি। মেঘালয়ের একটি পবিত্র বনভূমির নাম হলো মাপলং পবিত্র বনভূমি। আমি পূর্ণ বাক্য সবশেষে বলে দিচ্ছি কীভাবে লিখতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? দার্জিলিংয়ের কালিম্পংয়ে অবস্থিত। লেপচা মিউজিয়াম দার্জিলিংয়ের কালিম্পংয়ে অবস্থিত। নেক্সট, মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেছিলেন? 1869 সালের 2রা অক্টোবর মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন, ঠিক আছে? সূর্য মন্দির কোথায় অবস্থিত? সূর্য মন্দির পুরীতে অবস্থিত। উত্তরটা লিখবে এই যে পুরীতে, এখানে লেখা রয়েছে, পূর্ণবাক্যে লিখবে সূর্য মন্দির পুরীতে অবস্থিত। একজন বিখ্যাত বাউল সাধকের নাম লেখো। একজন বিখ্যাত বাউল সাধকের নাম হলো লালন ফকির। এভাবে লিখবে, এখানে শুধু লালন ফকির লেখা রয়েছে। তারপরে দেখো, 2 থেকে প্রশ্নগুলো দেখে নেব, সংক্ষিপ্ত উত্তর দাও। যাযাবর সমাজ কাকে বলে? এমন একটি জনগোষ্ঠীর নাম লেখো যারা এখনও যাযাবর সমাজের অন্তর্ভুক্ত। এই প্রশ্নের উত্তর কি লিখবে দেখো, একসময় মানুষ তো ঘুরে ঘুরে খাওয়ার খোঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলা হয়ে থাকে, ঠিক আছে? বইতে তোমরা 122 নম্বর পেজে পেয়ে যাবে। তারপরের প্রশ্ন ছিল কি না, এই যে দেখো, এমন একটি জনগোষ্ঠীর নাম লেখো যারা এখনও যাযাবর সমাজের অন্তর্ভুক্ত। লিখবে কি? বেদুইন। ইনারা কিন্তু যাযাবর সমাজের অন্তর্ভুক্ত। তারপরে নেক্সট প্রশ্ন যাচ্ছি, জলসেচ ব্যবস্থা কাকে বলে? চাষের ক্ষেত্রে এটি কেন গুরুত্বপূর্ণ? ঠিক আছে, জলসেচ ব্যবস্থা, এই প্রশ্নটার উত্তর দেখো, চাষবাস করার জন্য চাষের জমিতে যে জল দেওয়া হয় তাকে বলা হয় জলসেচ ব্যবস্থা। তাহলে ফার্স্ট তোমরা জলসেচ ব্যবস্থা কাকে বলে এটা লিখবে, যে চাষবাস করার জন্য চাষের জমিতে যে জল দেওয়া হয় তাকে জলসেচ ব্যবস্থা বলা হয়। নেক্সট প্রশ্ন ছিল, চাষের ক্ষেত্রে এটি কেন গুরুত্বপূর্ণ? জলসেচ ব্যবস্থা চাষের কাজে গুরুত্বপূর্ণ কারণ এভাবে লিখবে, বৃষ্টি না হওয়ায় চাষের জমি শুকিয়ে যাওয়ার ফলে চারা গাছ হয় না, সেক্ষেত্রে জলসেচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিখে পূর্ণচ্ছেদ দিবে। কুয়ো নালা, এখানে কমা দিয়ে দিবে একটু, তাহলে ভালো লাগবে। কুয়ো নালা থেকে জল তুলে জমিতে দেওয়া হয়। এটা তোমরা বইয়ের 125 নম্বর পাতায় পেয়ে যাবে, ঠিক আছে? পেজ নাম্বারটা বলে দিলাম। গদ্দাগে যাচ্ছি। গদ্দাগে দেখো, কিভাবে প্রাচীন স্থাপত্য সৌধ ভাস্কর্য ধ্বংস হয়ে যাচ্ছে উদাহরণসহ ব্যাখ্যা করো। গদ্দাগের প্রশ্ন কি লিখবে? পৃথিবীতে অনেক স্থাপত্যই কয়েক হাজার বা কয়েকশো বছরের পুরনো। ভূমিকম্প, বন্যা ও ঝড় বৃষ্টিতে, অর্থাৎ এগুলো প্রাকৃতিক কারণ, ঠিক আছে? প্রাকৃতিক কারণের জন্য অনেক ক্ষতি হচ্ছে। যেমন কোণারকের মন্দিরের একটা বড় অংশ, এভাবে লিখে উদাহরণটা একটু দিয়ে দিবে আর কি। বড় অংশ কি হচ্ছে দেখো, ভূমিকম্পের কারণে ভেঙে পড়েছিল। কলকারখানা, গাড়ির ধোঁয়া, তারপরে নিচে লিখবে এরকমই, কলকারখানা, গাড়ির ধোঁয়া, ধুলোতেও স্থাপত্য ভাস্কর্য এর ক্ষতি হচ্ছে। তারপর লিখবে, পূর্ণচ্ছেদ দিবে, তাজমহলের সাদা মার্বেল পাথর এখন আর সাদা নেই। আমরা কি তাজমহল বেড়াতে গেলে সাদা রঙের দেখতে পেতাম আগে, এখন আর নেই, সেটা লালচে হয়ে গেছে, ঠিক আছে? তার গায়ে কোথাও কালচে, কোথাও হলদে ছোপ, কোথাও লালচে ছোপ দেখা যাচ্ছে। এখানে লিখে এই যে দাগ পড়েছে, লিখে পূর্ণচ্ছেদ দেবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের
ও এই একই অবস্থা লিখে পূর্ণচ্ছেদ দিবে। এছাড়া মানুষের কিছু কার্যকর্ম যেমন লিখে হাইফেন দিয়ে লিখবে স্থাপত্য ও ভাস্কর্যের গায়ে আঁচড় কেটে লিখে কমা দিবে, পানের পিক ফেলে কমা দিবে, দেওয়ালের নাম লিখে এইভাবে অনেক সুন্দর জিনিস নষ্ট করছে। এটা তোমরা বই 57 নম্বর পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, উত্তরটাও বলে দিলাম আর তোমাদের পেজ নাম্বারগুলোও বলে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে বাড়ির বড়দেরকে বলবে, ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয়। আগামী দিনে তোমাদের ক্লাস 4-এর অন্যান্য বিষয়ের সমস্ত ক্লাস পাবে। তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা, তো তোমাদের অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তারও আমি এরকমই সলিউশন করে দিচ্ছি। তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য ক্লাস আসছে, অবশ্যই দেখতে থাকো সেগুলো। আর আগের ক্লাসগুলো যারা না দেখেছো দেখে নেবে, প্লেলিস্টগুলো সব দেওয়া রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশানে। এরপরের প্রশ্নে যাচ্ছি এবারে আমরা। জলদূষণের দুটি কারণ লেখো। ঠিক আছে, জলদূষণের দুটি কারণ লেখো, জলদূষণ প্রতিকারের দুটি উপায় লেখো। দেখো কী লিখবে, জলদূষণের দুটি কারণ লিখে পয়েন্ট করবে। 1 নম্বর দিবে নদীর ধারে অজস্র কলকারখানা থাকায় সেখানকার বর্জ্য পদার্থ জলে মিশে জল দূষিত হচ্ছে। ঠিক আছে, বা সেখানকার বর্জ্য পদার্থ জলে মিশে জলকে দূষিত করছে, এভাবেও লিখতে পারো। এটা গেল 1 নম্বর পয়েন্ট জল দূষণের। 2 নম্বর পয়েন্ট দিবে গরু লিখে কমা দিয়ে মোষ লিখবে। চান করালে, এখানে চান মানে স্নানের কথা বলা হচ্ছে, চান করালে বা চান করানোর ফলে যাই বলা কেন পুকুর খাল বিলের জল ক্রমশ দূষিত হচ্ছে, লিখে পূর্ণচ্ছেদ দিয়ে দিবে। এই দুটো পয়েন্ট লিখে দিবে, হয়ে যাবে। এরপর কি বলেছিল, জল দূষণ প্রতিকারের দুটি উপায়। ওই প্রশ্নের সংখ্যার কি 1 নাম্বার লিখবে, যেটা একটা প্রশ্ন এটা একটা প্রশ্ন, দুটো প্রশ্ন যেহেতু। 1 নাম্বার লিখবে জল নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে, মানে জলে আর কি নোংরা আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। 2 নম্বর লিখবে পুকুর খাল বিল নদী প্রভৃতি জায়গায় জলে গরু মোষ চান করানো বন্ধ করতে হবে, বা স্নান করানো বন্ধ করতে হবে। এই জন্য বা দিয়ে এটাকে বলা হয় অবলিক, যার বাংলা মানে পা, স্নান করানো বন্ধ করতে হবে। এরপরে আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন দেখব। কি বলা রয়েছে দেখো, টেরাকোটা কি এটি কেন সহজে নষ্ট হয় না? টেরাকোটা লিখবে কি এরকমই একটা পয়েন্ট করবে, টেরাকোটা লিখে একটা পয়েন্ট করলে বুঝতে পারলে, টেরাকোটা লিখে পয়েন্ট করবে। তারপর লিখবে নরম মাটি দিয়ে নানান রকমের মূর্তি বা নকশা তৈরি করা হয়, কমা দিবে। তারপর ওই মূর্তি বা নকশাগুলোকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়। তারপরে ছিল তোমাদের প্রশ্নটা, টেরাকোটা কেন অতি সহজে নষ্ট হয় না? এইখান থেকে উত্তরটা লেখা আরম্ভ হয়েছে। তাহলে এটা গেল টেরাকোটা কী জিনিস, বুঝতে পারলে যে টেরাকোটার সংজ্ঞা বা টেরাকোটা কী জিনিস এটা বর্ণনা করবে এরকমই। নরম মাটি দিয়ে নানান রকমের মূর্তি বা নকশা তৈরি করা হয়, তৈরি করার পর কী করা হয় না, তারপর ওই মূর্তি বা নকশাগুলোকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়। আচ্ছা, এবারে আমরা দ্বিতীয় যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের সঙ্গে এটি সহজে নষ্ট হয় না কেন। নষ্ট না হওয়ার কারণ লিখবে, লিখে একটা পয়েন্ট করবে এরকমই। বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়, লিখে কমা দিবে। শক্ত পোড়া মাটি জলে সহজে নষ্ট হয় না। ঠিক আছে, মানে শক্ত যে পোড়া মাটিটা সবশেষে পাওয়া যায় সেটা জল পেলেও সহজে নষ্ট হয় না, কিন্তু অন্য কাঁচা মাটি তুমি রোদে শুকিয়ে রাখবে, জল পেলে সেটা ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে, এটাই বোঝাতে চাওয়া হয়েছে এখানে। তারপরে 3 দাগের প্রশ্নগুলোতে যাচ্ছি। টিকা লেখ, মাতৃতান্ত্রিক সমাজ ও পিতৃতান্ত্রিক সমাজ। তো এই প্রসঙ্গে কি বলবে দেখো, ফার্স্ট মাতৃতান্ত্রিক সমাজ সম্পর্কে আলোচনা করা রয়েছে। কি লিখবে, যে সকল পরিবারে বা যেসব পরিবারে লিখবে বা জনগোষ্ঠীতে যাদের পরিবারের দায়িত্বে থাকে একজন নারী এবং বংশের ধারাও নির্ধারিত হয় নারীর দিক থেকে, লিখে কমা এখানে পূর্ণচ্ছেদ দেবে, কমা দিতে হবে না, নারীর দিক থেকে লিখে পূর্ণচ্ছেদ দেবে। মায়ের দিক থেকে উত্তরাধিকার ও বংশ দাবি নির্ধারিত হয়, এখানে এটা লিখে কমা দেবে, তাকে মাতৃতান্ত্রিক সমাজ বলা হয়। আচ্ছা, পুরোটা আরেকবার তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। যেসব পরিবার বা জনগোষ্ঠী যাদের পরিবারের দায়িত্বে থাকে একজন নারী এবং বংশধারা ও নির্ধারিত হয় নারীর দিক থেকে। ঠিক আছে, মায়ের দিক থেকে উত্তরাধিকার ও বংশ দাবি নির্ধারিত হয়, লিখে মানে এখানে কমা দেবে
আর তাকে মাতৃতান্ত্রিক সমাজ বলে। এরপর আমরা তোমাদের প্রশ্ন ছিল পিতৃতান্ত্রিক সমাজ কাকে বলে। যেখানে পুরুষ সমস্ত দিক নিয়ন্ত্রণ করে, লিখে কমা দিবে, রাজনীতির দিক থেকে কমা দিবে, নৈতিকতার দিক থেকে কমা দিবে, অর্থনীতির দিক থেকে, ঠিক আছে, এখানে আর কমা দিতে হবে না, অর্থনৈতিক দিক থেকে লিখে এখানে একটা হাইফেন দিয়ে দেবে, ভালো লাগবে দেখতে। এমনকি নারী ক্রিয়াকলাপ এই ধরনের সমাজের পুরুষরাই চূড়ান্ত কৃতিত্ব এবং ক্ষমতা ধরে রাখে, একে পিতৃতান্ত্রিক সমাজ বলে। পিতৃতান্ত্রিক স্পেলিংটা অর্থাৎ বানানটা তোমরা দেখে রাখবে, পয় হস্যইকার তয়রি তয়াকার দন্তনয় তয় রফলা অস্বীকার কো, পিতৃতান্ত্রিক সমাজ বলা হয়। বোঝা গেল? তো এটা গেল পিতৃতান্ত্রিক সমাজ। আরেকবার বলে দিচ্ছি, যেখানে পুরুষরা সমস্ত দিক নিয়ন্ত্রণ করে, লিখে কমা দেবে, রাজনীতির দিক থেকে লিখে কমা দিবে, নৈতিকতার দিক থেকে লিখে কমা দেবে, অর্থনৈতিক দিক থেকে লিখে হাইফেন দিবে। এমনকি নারী ক্রিয়াকলাপ এই ধরনের সমাজের পুরুষরাই চূড়ান্ত কৃতিত্ব ও ক্ষমতা ধরে রাখে, একে পিতৃতান্ত্রিক সমাজ বলা হয়। এরপরে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। 20 এই প্রশ্নটার উত্তর তোমরা বইয়ের 151 পেজে পেয়ে যাবে। তবুও আমি দেখিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো, প্রায় 550 বছর আগে, ঠিক আছে, জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, লিখে কমা দেবে। তিনি মানুষকে পরিষ্কার লিখে হাইফেন দেবে, পরিচ্ছন্ন লিখে কমা দেবে। আচ্ছা, এখানে যে এটা ছিলেন না, পূর্ণচ্ছেদ দিবে, ঠিক আছে, কমা দিতে হবে না, পূর্ণচ্ছেদ দিবে। তো পরিচ্ছন্ন লিখে কমা দিবে, শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে উপদেশ দিতেন, লিখে পূর্ণচ্ছেদ দেবে। তার শিষ্যরা 29টি উপদেশ মেনে চলতেন বলে। এখানে দেখো 29টি, এটা তোমরা সংখ্যায় লিখতে পারো কিংবা ভাষায় লিখতেও পারো, ঠিক আছে, মানে কথায় আর কি। তো আমি এখানে সংখ্যায় লিখে দিয়েছি, 29টি উপদেশ মেনে চলতেন বলে তাদের 20 বলা হতো। আচ্ছা, 20 মানেটা এখানে ব্যাখ্যা করবে। 20 মানে 20 আর 9 মানে 9, তার সঙ্গে যোগ করতে হবে আর কি, যেন লেখা রয়েছে। দেখো, 20 মানে 20 আর 9 যোগ করলে 29 হয়, ঠিক আছে। আর 20 অকারণ গাছপালা কাটে না, লিখে পূর্ণচ্ছেদ দেবে, কোনো পশু পাখি ক্ষতি করে না, লিখে পূর্ণচ্ছেদ দেবে। এরপরে তোমাদের ছিল নেক্সট টিকা সুন্দরলাল বহুগুণা, গদ দাগে, ঠিক আছে, এটা হচ্ছে গ। সুন্দরলাল বহুগুণা কি লিখবে, এটা তোমরা বইয়ের 152 পেজে পেয়ে যাবে, ঠিক আছে। সুন্দরলাল বহুগুণা, দেখো, আমাদের দেশে উপরিভাগ জুড়ে রয়েছে হিমালয়, আর তারই নিচে রয়েছে অসংখ্য গ্রাম। গ্রামগুলোকে ঘিরে রেখেছে বন। একসময় জ্বালানি আর কলকারখানার জন্য কিছু মানুষ গাছ কাটতে এলো। গ্রামের মানুষ গাছগুলোকে জড়িয়ে ধরল, সবাই মিলে বাধা দিল, গাছ বাঁচাতে এগিয়ে এলেন সুন্দরলাল বহুগুণা। আচ্ছা, তারপর দেখো, গ্রামের মানুষকে বোঝালেন, গোটা হিমালয় জুড়ে হাঁটলেন। তখন ভারত সরকার হিমালয়ের নিচের জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করলেন। গ্রামের মানুষরা এইভাবে নিজেদের পরিবেশ নিজেরাই রক্ষা করলেন, ঠিক আছে। তো আরেকবার আমি বলে দিচ্ছি তোমাদের, শুনে নাও। সুন্দরলাল বহুগুণা লিখে পয়েন্ট করবে, এটা তোমরা বইয়ের 152 পেজে পেয়ে যাবে। আমি আবার বলছি, কি লিখবে, আমাদের দেশের উপরিভাগ জুড়ে রয়েছে হিমালয়। তাহলে উপরিভাগ মানে কি, উপরের দিকে, ঠিক আছে, রয়েছে হিমালয়। আমাদের দেশের ম্যাপটা তোমরা দেখবে, ইন্ডিয়ার ম্যাপ, তো বুঝতে পারবে হিমালয়টা কোথায় রয়েছে। আর তারই নিচে রয়েছে অসংখ্য গ্রাম, লিখে পূর্ণচ্ছেদ দেবে, ঠিক আছে। গ্রামগুলোকে ঘিরে রেখেছে বন, লিখে পূর্ণচ্ছেদ দেবে। এক সময় জ্বালানি আর কলকারখানার জন্য কিছু মানুষ গাছ কাটতে এলো, লিখে পূর্ণচ্ছেদ দেবে, ঠিক আছে। গ্রামের মানুষ গাছগুলোকে জড়িয়ে ধরলো, লিখে পূর্ণচ্ছেদ দেবে, সবাই মিলে বাধা দিল, লিখে পূর্ণচ্ছেদ দিবে। গাছ বাঁচাতে এগিয়ে এলেন সুন্দরলাল বহুগুণা, লিখে পূর্ণচ্ছেদ দেবে। গ্রামের মানুষকে বোঝালেন, লিখে পূর্ণচ্ছেদ দেবে। গোটা হিমালয় জুড়ে হাঁটলেন, লিখে পূর্ণচ্ছেদ দেবে। তখন ভারত সরকার হিমালয়ের নিচের জঙ্গলের গাছ কাটা নিষিদ্ধ করলেন, লিখে পূর্ণচ্ছেদ দেবে। গ্রামের মানুষরা এইভাবে নিজেদের পরিবেশ নিজেরাই রক্ষা করলেন, লিখে পূর্ণচ্ছেদ দেবে।
এরপর নেক্সট ছিল ঘর দাগে মহাত্মা গান্ধী, এই যে তোমাদের এইটা ছিল মহাত্মা গান্ধীর অবদান, টিকাটা ছিল। তো এই প্রশ্নটার উত্তর লিখবে, দেখো মহাত্মা গান্ধীর অবদান এরকম পয়েন্ট করবে লিখে 160 নম্বর পেজে পেয়ে যাবে বইয়ের। এটা আমি জাস্ট উল্লেখ করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তো পয়েন্টটা তোমরা এভাবেই করবে, মহাত্মা গান্ধীর অবদান এভাবে লিখবে আর কি। গান্ধীজি অনেক মানুষদেরকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, লিখে পূর্ণচ্ছেদ দেবে। ভারত স্বাধীন করার জন্য তার অবদান বিরাট, লিখে পূর্ণচ্ছেদ দেবে। তাই তাকে জাতির জনক বলা হয়, লিখে পূর্ণচ্ছেদ দেবে। তারপরে লিখবে তার কথা আমাদের সবার জানা উচিত, লিখে পূর্ণচ্ছেদ দেবে। দেশের সমস্ত মানুষ সব ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকুক, তাই তিনি চেয়েছিলেন, লিখে পূর্ণচ্ছেদ দেবে। পরবর্তীতে নেক্সট আমরা 4 দাগের প্রশ্নগুলো দেখে নেব। দেখে নিলে আমাদের এই সেটের বা এই স্কুলের যে সমস্ত প্রশ্ন তা সমাধান শেষ হবে। নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও বলা রয়েছে। ক দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দাকফু। বানানগুলো দেখে নাও। তোমরা এখানে শুধু উত্তরটা দেখতে পাচ্ছ, তোমরা পূর্ণ বাক্যে উত্তর দেবে পরীক্ষার খাতায়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু, এরকম লিখে উত্তর দেবে পূর্ণ বাক্যে। তো সান্দাকফু বানানটা দেখে নিলে, স্পেলিংটা দশাকার কফ হয় সুকার। তারপরে দেখো পশ্চিমবঙ্গের দুঃখের নদ কাকে বলা হয়? এটা খ দাগের প্রশ্ন, ঠিক আছে। তো কি লিখবে? দামোদরকে। পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলা হয় দামোদরকে। নেক্সট প্রশ্ন, এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম কোনটি? সরি, এখানে একটা প্রশ্ন থেকে গেছে গ দাগে। কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কি? গ দাগের প্রশ্ন। তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, গ দাগের প্রশ্নের উত্তর হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কে না কলকাতা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। তারপরে দেখো ঘ দাগে, এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম কোনটি? উত্তরটা দেখো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কি লিখবে? নরেন্দ্র মোদী স্টেডিয়াম, ঠিক আছে। এশিয়ার বৃহত্তম স্টেডিয়াম, এশিয়া মানে আমাদের ভারতের, ঠিক আছে। তারপরে দেখো দাগে, উত্তর 24 পরগনার সদর শহর কোনটি? বারাসত। বারাসত, উত্তর হবে বারাসত। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। তোমরা না সাবস্ক্রাইব করতে পারলে অবশ্যই বাড়ির বড়দেরকে বলবে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে। পরবর্তী সময়ে তোমাদের আরও যে সমস্ত পরিবেশের যে সেটগুলো রয়েছে বা স্কুলগুলো রয়েছে তার সমাধান নিয়ে আসবো। এরপর আমি তোমাদের যে 3 নম্বর স্কুলটা রয়েছে, দেখো গোরাবাজার GSFP স্কুল 1, এই স্কুলের প্রশ্ন এবং তার উত্তরগুলো এরকমই আলোচনা করে দিয়েছি, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। যে যার সাবজেক্ট ওয়াইজ তোমাদের প্লেলিস্ট করা রয়েছে, লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। এর আগে অন্যান্য সাবজেক্টগুলোর ক্লাস যারা না দেখেছ অবশ্যই সেগুলোরও প্লেলিস্ট দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।